এই সবের সাথে যদি পৌষ মেলা থাকে তাহলে ব্যাপারটা পুরো শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লার মতো। তাই এই পুরো ব্যাপারটাকে উপভোগ করতে আমরা চলে গিয়েছিলাম গত 24শে ডিসেম্বর 2023-এ বোলপুর শান্তিনিকেতনে। আর এই এক রাত্রিরের ট্যুরে আমরা দেখেছিলাম সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম, বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাস, সতীপীঠ কঙ্কালীতলা, পৌষ মেলা, সোনাঝুরি হাট আর কোপাই নদী। এই সব কিছু আপনাদের দেখাবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। প্রায় 250 বছর আগে এই সরকার বাড়ি কিংবা সুরুল রাজবাড়িটি তৈরি হয়েছিল। ভারতচন্দ্র সরকারের বংশধর শ্রীনিবাস সরকার এই রাজবাড়িটি তৈরি করেন। এই রাজবাড়িটা তার দুর্গা দালান ও দুর্গাপুজোর জন্য বিখ্যাত এবং এই রাজবাড়ির মধ্যে একটা টেরাকোটার মন্দিরও আছে। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের একটি কালচারাল ভিলেজ হলো এই সৃজনী শিল্পগ্রাম। প্রায় 25 বছরের পুরনো এই শিল্পগ্রামটি 26 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই গ্রাম এবং এতে আছে ইস্টার্ন জোনের কালচারাল সেন্টারের মেম্বার রাজ্যগুলো যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের মিউজিয়াম। এবং এই সব মিউজিয়ামগুলো গড়ে উঠেছে এই অঞ্চলগুলির বসত বাড়ির আদলে। আর এই মিউজিয়ামগুলোতে মানুষের জীবনযাপন এবং তার সাথে রিলেটেড অনেক কিছুই বর্ণনা করা আছে। এছাড়াও এই শিল্পগ্রামে অসাধারণ সব শিল্পকর্ম আছে এবং সুন্দর সুন্দর ফুল বাগান। এছাড়াও আছে বিরসা মুন্ডা, লক্ষ্মণ নায়ক, সিধু কানু এনাদের স্ট্যাচু। এই জায়গাটি এত সুন্দর আর ভালো করে সাজানো, আপনি চাইলে একটা গোটা বেলা এই জায়গাতে অনায়াসে কাটিয়ে দিতে পারেন। এই শিল্পগ্রামের প্রবেশ মূল্য হলো 20 টাকা আর ক্যামেরার জন্য আলাদা করে 50 টাকা। বিশ্বভারতী ইউনিভার্সিটি তৈরি হয়েছিল 23শে ডিসেম্বর 1921 সালে। এই ক্যাম্পাসের মধ্যে বেশ কিছু ভবন আছে যেগুলো ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হয় না, শুধু স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হয়। এই ভবনগুলি হলো কলা ভবন, সঙ্গীত ভবন, চীনা ভবন, রবীন্দ্র ভবন, যেটি হলো ইউনিভার্সিটির প্রধান স্থান, এবং এইখানে একটি হাউস মিউজিয়ামও আছে। এছাড়াও আছে হিন্দি ভবন, নিপন ভবন, শিক্ষা ভবন, বিদ্যা ভবন, ভাষা ভবন, পল্লী শিক্ষা ভবন ইত্যাদি। এই এক একটি ভবনে আলাদা আলাদা বিষয়ের ডিপার্টমেন্ট আছে। এছাড়াও ক্যাম্পাসের মধ্যে আছে ছাতিমতলা। এই জায়গাতে দুটো ছাতিম গাছ আছে এবং এই গাছের নিচে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মেডিটেশন করতেন। এই ছাতিম গাছ আছে, তাই এই জায়গার নাম ছাতিমতলা। ক্যাম্পাসের মধ্যে টোটো আছে। এছাড়াও আপনারা চাইলে পায়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন। তবে একটা কথা বলবো, যদি পৌষ মেলা দেখা উদ্দেশ্য না হয় আর যদি শান্তিনিকেতনকে ভালো করে দেখতে চান, তাহলে শীতের সময়টা বাদ দিয়ে অন্য সময় যাবেন। হোটেল, টোটো ভাড়া সব কিছুর দামই এই সময় অনেক বেশি থাকে এবং এত ভিড় থাকে যাতে করে আপনারা ভালো করে ঘুরতে পারবেন না। হোটেল আর টোটো ভাড়ার ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে।
কঙ্কালীতলা হল সতীপীঠগুলির মধ্যে একটি অন্যতম। বলা হয় এখানে সতীর হাড় কিংবা কঙ্কাল পড়েছিল। পুরাণের ঘটনা এবং হিন্দু শাস্ত্র অনুসারে আমরা সবাই জানি সতীর ৫১টি টুকরো হয়েছিল এবং সেই ৫১টি টুকরো যেখানে যেখানে পড়েছিল সেই প্রতিটি জায়গায় একটি করে মন্দির আছে এবং এই প্রতিটি মন্দিরে শক্তি এবং কালভৈরবের মন্দিরও আছে। এই মন্দির চত্বরে অদ্ভুত একটা শান্তি আছে যেটা এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। বর্তমানে এই মন্দির চত্বরে প্রত্যেক দিন সন্ধ্যায় ৬:৩০ থেকে সন্ধ্যা আরতির ব্যবস্থাও আছে, আর এই মন্দিরটি বোলপুর শহর থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত। আমার জীবনে দেখা সবথেকে বড় মেলা হলো এই বোলপুরের পৌষ মেলা, যেখানে দোলনা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়াও নানা রকম খাবারের দোকান, জামা কাপড়, বাসনপত্র, বাচ্চাদের জিনিস, ঘর সাজানোর জিনিসপত্র কি নেই এই মেলাতে। আমাদের হাতে সময় কম ছিল তাই পুরোটা দেখতে পারিনি, তবে এইটা বলতে পারি একটা সন্ধ্যাতে এই মেলা ঘুরে শেষ করতে পারবেন না। মেলার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আপনাদের দেখাচ্ছি। সোনাঝুরি গাছ এবং কোপাই বা খোয়াই নদীর পাশে এই হাট বসে, তাই এই হাটকে সোনাঝুরি হাট কিংবা খোয়াই মেলা বলে। এই হাট প্রতি শনিবারে সকালে বসে এবং বিকেলে উঠে যায়, আবার রবিবারে সকালে বসে। তবে পৌষ মেলার সময় এবং শীতের সিজন টাইমে সপ্তাহে রোজই বসে এই হাট। এখানে জামা কাপড়, ঘর সাজানোর জিনিস অনেক কিছুই পাবেন। এছাড়াও এই হাটে অনেক বাউল ও লোকগীতির গায়কও পাবেন এবং ফোক ডান্সও দেখতে পাবেন। সব মিলিয়ে এই হাট ঘুরে দেখতে বেশ ভালোই লাগবে।
আজকের মতো বোলপুর পর্ব শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরবো অন্য এক জায়গার গল্প নিয়ে।